সামনেই বসে আছে সাবেক বৃক্ষমাতা নায়া। তার দুপাশে বসে ছোট্ট ড্রাম বাজাতে বাজাতে শিশির পাত্রের দিকে তাকিয়ে আছে বোবা কালা মহিলারা। হাজার হাজার বছর আগে এই অভাবনীয় যাত্রা শুরু করেছিল র্যাসেল। তখন দেখেছিল নায়ার পাশে বসা বামুন মহিলাটি তার সামনের বাটিটাকে স্থির করছে। এখনও তা শেষ করতে পারেনি মহিলাটি। যাত্রা শুরু করার আগে র্যাসেল দেখেছে কুপির আগুনে পুড়ে মাটিতে পড়ে যাচ্ছিল বিরাট একটা মথ। এখনও সেটা মাঝপথে রয়েছে, মাটিতে পড়ে সারতে পারেনি। নিজের ঘাড়ে হাত দিতে যাচ্ছিল নই। ওই হাতটা মাত্র ওর ঘাড় ছুঁতে যাচ্ছে। তাহলে কি এতক্ষণ স্থির হয়েছিল সময়ের চাকা? 22। গান বন্ধ করলো নায়া। বামন মহিলারাও তাদের বাদ্য বাজনা বন্ধ করলো। র্যাসেলকে নায়া জিজ্ঞেস করলো, গিয়েছিলে মেয়ে? প্রশ্নটা করে কৌতূহলী দৃষ্টিতে র্যাসেলের দিকে তাকিয়ে রইল নায়া। হ্যাঁ মা, অনেক দূরে আর ভীষণ অদ্ভুত এক ভ্রমণে গিয়েছিলাম। আর নই, ভাতিজি আমার, তুমি গিয়েছিলে? উত্তর দিতে গিয়ে কেঁপে উঠল নই। তারপর বলল, হ্যাঁ, কিন্তু আমার বোনের সাথে যেতে পারিনি আমি। একাকী গিয়েছি। বছরের পর বছর ধরে ঘুরে বেরিয়েছি, সম্পূর্ণ একা। এবার নায়া বলল, অনেক দূর আর অনেক লম্বা এক যাত্রায় গিয়েছিলে বলছো তুমি, ইনকোস ছাজানা। নইও বলছো ওই যাত্রায় পার করে এসেছো অনেক বছর। কিন্তু অবাক কাণ্ড দেখো, এই মদটার ডানায় আগুন লেগেছে। কুপির মাথা থেকে ওটা মেঝেতে পড়তে যতটুকু সময় লাগে তা পার হওয়ারও আগেই ফিরে এসেছো দুজনেই। আমার কি মনে হয় জানো, তোমরা ঘুমিয়ে পড়েছিলে। এক মুহূর্তের একটা স্বপ্ন দেখেছ, তারপরই ঘুম ভেঙেছে দুজনের। জবাবে র্যাসেল বলল, হয়তো তাই মা, তবে আমার স্বপ্নটা ছিল খুবই অদ্ভুত। এমন স্বপ্ন আর কখনো দেখিনি, ভবিষ্যতে আর কখনো দেখতে চাই না। গ্রহ নক্ষত্র সব ছড়িয়ে চলে গিয়েছিল গ্রহ নক্ষত্র সব ছাড়িয়ে চলে গিয়েছিলাম আমি। গিয়েছিলাম মৃতদের দেশে। এই জীবনে আমার দেখা না দেখা লক্ষ কোটি মানুষকে দেখানো হয়েছে আমায়। ওদের নিয়ে এসেছিল আকার আকৃতিবিহীন কতগুলো অদ্ভুত কাঠামো। যাকে খুঁজেছিলে তাকে কি পেয়েছ? না, শুধু তাকেই পাইনি। ওকে যখন খুঁজলাম, মৃতদের রক্ষক বা অভিভাবক সমস্ত মৃত আত্মাকে ডেকে আনলো। ওদের প্রত্যেকের চেহারা দেখেছি আমি, কিন্তু সেখানে ও ছিল না। অভিভাবকরা আমাকে বলল অন্য কোনো জগতে তাকে খুঁজতে। আহ, তাই বলেছে ওরা। কিন্তু অমন জগৎ অনেক, এভাবে খুঁজতে অনেক অনেক সময় লাগবে। তারপর নইকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো মেয়ে? আমি কোনো তারার দেশে যাইনি মা। অগণিত সংখ্যক সিঁড়ি বেয়ে নেমে গেছি পাতালের অতল গর্ভে। এত ধাপ বাইতে হওয়ায় এখনো আমার পায়ে ব্যথা করছে। ওখানে গিয়ে পেয়েছি হাজার হাজার অন্ধকার গুহা। মৃত লোকদের হেঁটে চলে বেড়াতে দেখেছি সেখানে। তাদের শক্তি নেই, কিন্তু তারা অসুখী নয়। তারাও দেখেছে আমাকে। এখানকার খবরাখবর জানতে চেয়েছিল তারা। আমিও মুখ খুলতে চেয়েছি, কিন্তু পারিনি। যতবারই মুখ খুলতে গেছি, আমার মুখ চেপে ধরেছে অদৃশ্য একটা শীতল হাত। অনেক অনেক চাঁদ ধরে তাদের মাঝে হেঁটে বেরিয়েছি আমি। অবশ্য ওখানকার আকাশে কোনো চাঁদ ছিল না, ছিল কেবল অন্ধকার, পলিশ করা কয়লার মতো চকচকে কালো আকাশ। গুহা থেকে গুহায় ঘুরে বেরিয়েছি আমি। ওখানেই এক গুহায় খুঁজে পেয়েছি আমার বাবা শেয়াপিকে। তার সাথে আমার মা ও অন্যান্য সৎ মাদেরকেও পেয়েছি। জুলুদেরকে দিয়ে ওদের সবাইকে খুন করিয়েছিল শয়তান ইবুবেসি। এবার র্যাসেল বলল, ইবুবেসির দেখা পেয়েছি আমি। আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছিল সে, ওকে ক্ষমা করে দিয়েছি আমি। রাগত্ব স্বরে নই বলল, ইবুবেসির দেখা আমি পাইনি। ওকে কখনোই ক্ষমা করব না আমি। এমনকি আমার বাবা বা আমার পরিবারের অন্যান্যরাও তাকে ক্ষমা করতো বলে মনে হয় না। আমার ধারণা ঈশ্বরের সামনে ইবুবেসির অপকর্মের সাক্ষ্য দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা। একথা কি শেয়াপি নিজে তোমাকে বলেছে নই? প্রশ্ন করল র্যাসেল। না,
বাবাকে দেখেছি বিশাল বড় এক কালো গাছের নিচে বসে আছে। ওটার আকার আকৃতি আমাদের জাতির প্রাণ এই গাছটার মতোই, তবে সেটা এতই বড় যে চেষ্টা করেও ওটার শেষ মাথা দেখতে পাইনি। ওখানে কালো পানি দিয়ে ভরা একটা পাত্রের দিকে তাকিয়ে বসেছিল বাবা। ওই পানিতে অনেক কিছুই আমাকে দেখিয়েছে সে। তার মধ্যে অতীত যেমন ছিল তেমন ভবিষ্যতের কিছু ব্যাপারও ছিল, তবে ওসব গোপন ব্যাপার, তাই ওসব নিয়ে কিছু বলবো না। শেষ পর্যন্ত কি দেখলে ভাতিজি আমার? প্রশ্ন করল নায়া, চোখে তীব্র কৌতূহল। দেখলাম ওই কালো গাছটায় আগুন ধরে গেছে। আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে গুহাগুলোর ছাদ। হাসতে হাসতে আর গান গাইতে গাইতে সেই ভাঙা ছাদ দিয়ে উড়ে বেরিয়ে গেল গুহাবাসী বামন মানুষগুলো। বলে একটু থামল নই। ওর চোখে দ্বিধাগ্রস্ত দৃষ্টি। দ্বিধাগ্রস্ত কণ্ঠেই সে বলল, তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই ধ্বংসস্তূপের ভেতর একা কেবল আমিই রয়ে গেছিলাম। আমি আর গাছের সাদা আত্মা। তখন একটা অদৃশ্য কণ্ঠ আমাকে সাহস দিল, বলল যে ভালোবাসার জন্য যে এত কিছু করতে পারে তাকে অবশ্যই ক্ষমা করা হবে। তাই ধৈর্য ধরতে বলল আমাকে। এরপরই জেগে উঠেছি আমি। কিন্তু মা, এর কোনো অর্থ আমি পাচ্ছি না। জীবিত কোনো পুরুষকেই তো আমি ভালোবাসি না, কখনো বাসিনি, বাসবও না বলে আনমনা হয়ে গেল নই, জানি। সেজন্যই এর অর্থ করা খুব কঠিন। বলতে বলতে র্যাসেলের দিকে তাকালো না। র্যাসেল বলল, আমার অতৃপ্তি রয়েই গেছে। জাদু করে আবার আমাকে মৃতদের দেশে পাঠাতে পারেন না মা? আরেকবার খুঁজে দেখতাম ওকে পাই কিনা। ওকে পেলে আবার ঝুঁকি নিতেও আমি রাজি। না মেয়ে, তা সম্ভব নয়। খুব কম মানুষই এই পথে যেতে পেরেছে। আর দ্বিতীয়বার এই যাত্রা করার পরিণাম নিশ্চিত মৃত্যু। শুনে কাঁদতে শুরু করলো র্যাসেল। না তখন ওকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না। অন্য আরও উপায় আছে। সব ঠিক থাকলে কাল সেই পথেও তুমি হাঁটবে। এখন শুয়ে পড়ো, দুজনেই ঘুমাও। তবে এখন আর স্বপ্ন দেখবে না কেউ। দুজনেই শুয়ে পড়ল। তবে জেগে বসে রইল নায়া। র্যাসেলের দিকে তাকিয়ে সে ভাবছে, তোমার ব্যাপারটা বুঝেছি। তোমার আত্মা শুদ্ধ আর অনেক কষ্ট সইতে হয়েছে তোমায়। তাই অভিভাবকরা তোমাকে মিথ্যা বলবে না। বুঝতে পেরেছি, তোমার ইচ্ছা পূরণ করা যাবে। নিশ্চিন্তে ঘুমাও মেয়ে, আশাহত হয়ে না। কিন্তু নইয়ের দিকে তাকিয়ে অনিশ্চিতভাবে মাথা নাড়ল সে। বলল, আমাদের জাতির গাছের মতো গাছের নিচে বসে শিশির পাত্র দেখছে সে আপি। সেই গাছে আবার আগুন লেগে গেছে। এর ফলে বামনরা মুক্তি পেয়ে চলে গেল আলো আর মুক্তির রাজ্যে। অর্থ কী এসবের? ভালোবাসার জন্য যে ঝুঁকি নেয়। আচ্ছা, এবার মনে হয় ধরতে পারছি। তাই তো, কোনো পুরুষের জন্য ভালোবাসার কথা তো বলেনি কেউ। একজন নারী তো তার বোনকেও ভালোবাসতে পারে। কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার সাহস কি ওর আছে? থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। কারণ ওর শিরায় জুলু রক্ত বইছে। জুলুরা অবশ্যই সাহসী জাতি। ও এডো, তোর জন্যই সব অঘটন ঘটবে। কিন্তু তারপর কোথায় নিয়ে যাবি তুই বৃক্ষ জাতির মানুষদের? না, এসব নিয়ে ভাবব না। অপচিন্তা যা করার এডোই করুক, আমি এসব নিয়ে ভাবব না। পরদিন সকালে ঘুম ভাঙল র্যাসেলের। শরীর মন দুটোই একদম ঝরঝরে হয়ে গেছে। তবে গত রাতের চিঠি এখনও একদম স্পষ্ট। এখন ওর ধারণা গত রাতে আসলেই স্বপ্ন দেখেছিল ও। তবে এতটা অভাবনীয় স্বপ্ন কিভাবে ওর মস্তিষ্ক কল্পনা করতে পারল সেটাই ওর মাথায় ঢুকছে না। আত্মা, মৃত আত্মার দানবীয় অভিভাবক, ধূসর হলঘর, পরিচিত অপরিচিত কোটি কোটি লোকের দেখা পাওয়া আসলেই অভাবনীয়। র্যাচেল ভাবছে, মায়ের মতো ওরও ষষ্ঠ ইন্দ্রিয় ভালো কাজ করে বটে, তবে সেটার কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন। তাহলে কি মস্তিষ্ক বিকৃতির ক্ষতিপূরণ হিসেবে ওর ভেতর এই ক্ষমতাটা ঢুকিয়ে দিয়েছে স্বয়ং প্রকৃতি মাতা? নাকি এখনও ওর মাথা
পুরো ঠিক হয়নি? বিকৃতির কারণেই উন্মাদদের মতো আজগবি সব শব্দ শুনেছে আর অদ্ভুত সব দৃশ্য দেখেছে ও। তবে সত্যি বলতে ওসব নিয়ে র্যাসেলের খুব একটা মাথা ব্যথা নেই। ওর কেবল একটাই চিন্তা, ভালোবাসার মানুষটাকে পেতে চায় ও। নয়ের ঘুম ভেঙেছে, উঠে বসেছে ও। র্যাসেল ওকে বলল, গতরাতে আমরা নির্ঘাত স্বপ্ন দেখেছি নই। হয়তো খাবারের সাথে কোনো ধরনের ওষুধ মিশিয়ে দিয়েছিল মা, তাই ওসব দেখেছি আমরা। কি বলো? সঠিক জানি না জোলা, তবে ঘটনা যাই হোক, অমন স্বপ্ন আমি আর দেখতে চাই না। আমার জন্য ওতে অশুভ ওতে শুভ কিছুই ছিল না। তাছাড়া কে বলতে পারে কোনটা সত্য আর কোনটা স্বপ্ন? হয়তো আমাদের এই পৃথিবীটাই আসলে স্বপ্ন। গত রাতে যা দেখেছিলাম হয়তো সেটাই সত্য। কে নিশ্চিত করে বলতে পারবে? বলে থেমে গেল নই। ভাবটা এমন যে যা বলার বলেছি, আর কিছু বলবো না। সেই দিনটায় আর উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটল না। যারা যাওয়ার মারা গেল, তাদের কবর দেয়া হলো। তবে গাছের নিচে বসলেই কেন মানুষগুলো মারা যাচ্ছে তা র্যাসেল কখনো জানতে পারেনি। হয়তো সেই গাছটা আসলেই বীজবাষ্প ছড়ায়, কে জানে। এদের সবাই স্বেচ্ছায় মরতে এসেছে এমন নয়। বেশিরভাগের বেলাই দেখা যাবে এরোর কারণে আসতে বাধ্য হয়েছে তারা। এবং বেচারাদের মূল অপরাধ সাবেক বৃক্ষমাতা নায়াকে সমর্থন দেয়া। মৃত্যু গুহায় ঢোকার আগে নায়ার সাথে হয়তো দু একটা বিদায়ী বাক্য বিনিময় করে তারা। বলা বাহুল্য, সেসব অবশ্যই হয় বিষাদ মাখা কথা। মৃত্যুকামী এই লোকগুলোর মধ্যে যারা অভয়াশ্রমের বোবা কালা অভিভাবকদের কোনো পারিশ্রমিক দিতে পারে, তারা পায় সম্মানজনক দাফন কাফন। আর যারা তা পারে না, তাদেরকে তাদের ভাগ্যে জোটে নাম চিহ্নহীন এক কোণের একটা গর্ত। কখনো এমনও হয় যে তিনজনের ভাগ্যে জোটে একটা গর্ত, তবে তাতে বামনদের কিছুই আসে যায় না। অভয়াশ্রমের দেয়ালের ভেতর শেষ আশ্রয় পেয়েছে, সেটাই তাদের জন্য যথেষ্ট। এটা তাদের মৃত্যুগত অধিকার। অভয়াশ্রমের বামন অভিভাবকরা বিষ সংক্রান্ত বিদ্যায় বিশেষ পারদর্শী। ওদের জন্ম মৃত্যু বিয়ে সবই হয় অভয়াশ্রমের পুরো দেয়ালের ভেতর। এর বাইরে কখনোই ওরা বের হয় না। বিয়ে শাদী ওরা করে বটে, তবে সন্তান জন্মহার খুবই কম। এবং সন্তান হলেও সাধারণত তারাও বাবা মায়ের মতো বোবাকালাই হয়। আর ভুলেও যদি কোনো স্বাভাবিক সন্তান ভূমিষ্ঠ হয়, তো সাথে সাথেই সেই সন্তানটিকে নিয়ে গিয়ে মৃত্যুবৃক্ষের সাথে বেঁধে ফেলা হয়। এভাবে তার মৃত্যু নিশ্চিত করে এই কুটিল বামনরা। কারণ ওদের ধারণা, এরা বেঁচে থাকলে বৃক্ষজাতির প্রাণ এই জীবন মৃত্যু বৃক্ষের সকল গোপনীয়তা ফাঁস করে দেবে। কি অমানবিকতা! এই বামনদের জীবনে বিনোদন বলতে কিছু নেই বললেই চলে। এক আছে শুধু পূর্ণিমা রাতে এই মৃত্যুবৃক্ষের ডালে ডালে বেবুনের মতো ঝুলে লাফালাফি করা, আর গাছের নিচে আগুন জ্বালিয়ে হই হুল্লোড় করে ভোজ করা। এরা জীবন ধারণের জন্য কোনো কাজই করে না। বাইরে থেকে কিছু লোক খাবার দিয়ে যায়, সেটাই ওদের ভোজ। এই খাবার সরবরাহকারীদের বলা হয় দেয়ালের দাস। এই বামন লোকগুলো হাসি খুশি হলেও দুধে ধোয়া তুলসী পাতা নয়। এদের মধ্যেও কুপ্রবৃত্তি ভালোই কাজ করে। র্যাসেল যেদিন এখানে এলো, সেদিনই চুরির দায়ে ধরা পড়ে একজন। এমন অপরাধ ধরা পড়লে বামনদের সর্দার তার বিচার করে। বিশেষ একটা তরল খেতে দেয় তাকে। খেয়ে ফেললে ভালো, নয়তো সে অপরাধী প্রমাণিত হয়। অপরাধীকে পাঠিয়ে দেওয়া হয় মৃত্যু গুহায়। সাধারণত ওখানে কাজ করাকালীন অভিভাবকদের উপর মৃত্যু বৃক্ষের কোনো প্রভাব পড়ে না। কিন্তু যখন অপরাধী হিসেবে ওখানে যায়, তখন মরতে বাধ্য সে। এই ভেদটাই র্যাসেলের কাছে পরিষ্কার নয়, এমনকি নায়ার কাছেও নয়। সে শুধু এতটুকুই বলতে পেরেছে যে হয়তো অপরাধীর মন ভেঙে যাওয়ায় আর
প্রায়শ্চিত্ত করার চিন্তার কারণেই শেষ পর্যন্ত ভেঙে পড়ে তার মানসিক প্রতিরোধ। মৃত্যুকে মেনে নেয় সে। ফলে সত্যিই মৃত্যু এসে তার জীবন নাবসান ঘটায়। অন্তত এটাই নায়ার থিওরি। এসব দেখে র্যাসেলের মনে হয়েছে জুলুরা রক্তপিপাসু বটে, কিন্তু তারপরও ওদের ভেতর কুটিলতার জায়গা নেই। অথচ এই লোকগুলো এতই কুটিল যে এদের তুলনায় জুলুদেরকে রীতিমতো ফেরেস্তা বলে মনে হয়। জুলুরা অন্তত র্যাসেলকে উপযুক্ত শ্রদ্ধা করেছে, সম্মান দিয়েছে, কিন্তু এখানকার বোবাকালা অভিভাবকরা তাদের শিশির পাত্রে র্যাসেলকে নিয়ে যা দেখে সেসব নিয়ে নানা রকম কুৎসিত ইঙ্গিত করতেও ছাড়ে না। রীতিমতো উপহাস করে ওকে নিয়ে। রাত হয়ে গেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে সিডারের কড়া গন্ধ। গুহায় কুপির আলোয় নায়ার সামনে বসে আছে র্যাসেল আর নই। র্যাসেলকে নায়া জিজ্ঞেস করলো, যাকে খুঁজছ তাকে তো ছায়ার দেশে পাওনি। এখন বলো, তুমি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আবারও নতুন কোথাও যাওয়ার ইচ্ছে আছে? আছে মা। ওর খবর পাওয়ার জন্য দরকার হলে স্বর্গমর্ত সবখানে যাব আমি। বেশ, বুঝেছি। কাজটা আমাকে ক্লান্ত আর শক্তিহীন করে দেয়, কিন্তু তবু আমি তোমার জন্য চেষ্টা করব, কারণ লাল মৃত্যু থেকে আমাকে বাঁচিয়েছ তুমি। আজ আর নই ওর সাথে যাবে না, তাই সরে বসেছে ও। ওদিকে গান ধরল নায়া। ঘুমের ঘোরে গ্রহ নক্ষত্র ছাড়িয়ে অন্য কোথাও চলে গেছে বলে মনে হলো র্যাসেলের। বহু কিছু দেখল ও, এত কিছু যে ওসবের চিঠি ওর মাথায় রইল না। তবে একবার ও কেবল অনুভব করল যে রিচার্ড ওর কাছাকাছি। এরপরই জেগে ওঠে র্যাসেল। এসব শুনে নায়া বলল, বুঝেছি, আজ বিশ্রাম নাও। আগামীকাল তোমার আত্মাকে আরও শক্তিশালী করে দেব আমি। তখন তার আত্মা তোমার কাছে আসতে পারবে। আজ ঘুমাও। পরের দিনও একই ঘটনা ঘটল। তবে এদিন র্যাসেলের মনে হলো পৃথিবী ছেড়ে যায়নি ও। বহু কষ্টের পর যেন খুঁজে পেল রিচার্ডকে। যদিও তাকে দেখেনি ও, তবে তার কণ্ঠ শুনেছে। জেগে উঠে সব নায়াকে জানালো র্যাসেল। প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনল নায়া। তারপর বড় বলে করে শিশির পাত্র আনার জন্য বলল। তারপর নায়া নিজে এবং অপর দুই মহিলাও তাকালো সেই পাত্রের দিকে। অনেক লম্বা সময় ধরে ওদিকে তাকিয়ে থেকে পরে পানিগুলো ঢেলে ফেলে দিল একটা পাথরের উপর। আঙুলের ইশারায় নায়াকে কিছু একটা বলল তারা। উদ্বিগ্ন র্যাসেল প্রশ্ন করল, কিছু দেখলেন মা? হ্যাঁ, দেখেছি। আমি এবং এই দুই জ্ঞানী মহিলাও দেখেছে। একই জিনিস দেখেছি সবাই। তার মানে যা দেখেছি সত্য দেখেছি। তবে যাই দেখেছি ওসব তোমার শোনার দরকার নেই। শুধু জেনে রাখো, আশা আছে তোমার। পরের রাতে আবার নায়াকে র্যাসেল অনুরোধ করলো ওকে যেন রিচার্ডকে খুঁজতে যাওয়ার ব্যবস্থা করে দেয় সে। কিন্তু আপত্তি করলো নায়া। বলল, 3বার তোমার আত্মাকে শরীর থেকে বের করে এনেছি, এর বেশি আর সম্ভব না। সম্ভব হলেও আমি আর পারতাম না, কারণ ব্যাপারটা আমাকে নিঃশক্তি করে ফেলে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এর কোনো প্রয়োজনও নেই, কারণ তোমার আত্মা তাকে খুঁজে পেয়েছে এবং তাকে সান্ত্বনাও দিয়ে এসেছে। মানলাম মা, কিন্তু কোথায় আছে সে? আমাকেও শিশির পাত্রে দেখতে দিন। ঠিক আছে, দেখো, বলে পাত্র আনতে ইশারা করলো নায়া। পানিতে তাকিয়ে আগে ঘটে যাওয়া কিছু বিষয় ছাড়া নতুন আর কিছুই দেখল না র্যাসেল। তিক্ত হয়ে উঠল ওর মন। চোখ তুলে বলল, মা, পুলের পানিতে রিচার্ডের আগমনের দৃশ্য দেখেছি আমি। তারপর এডোর পাত্রে দেখেছি টিনগানের অন্ত। কিন্তু এখন কিছুই দেখতে পাচ্ছি না কেন? পুলের পানিতে কি দেখেছো বলতে পারবো না। এটা তোমার মন তোমাকে দেখিয়েছে। আর এডোর পাত্রে যা দেখেছ সেগুলো হয় ছিল এডোর দেখা দৃশ্য, নয়তো আমার দেখা। যা তোমার খোঁজে এডো রওনা হবার আগেই আমি দেখেছিলাম। কিন্তু শুদ্ধ আত্মা আর ষষ্ঠ ইন্দ্রিয়ধারী হওয়া সত্ত্বেও সঠিক প্রশিক্ষণ না নিলে আমাদের পাত্রে তুমি কিছুই দেখতে পাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের রক্তের সাথে তোমার যোগ না থাকলে যতই শেখানো হোক কিছু দেখার সামর্থ্যই হবে না তোমার।
বলল সাবেক বৃক্ষমাতা নায়া। অর্থাৎ অর্থাৎ এডো যদি সত্যি তোমাকে দিয়ে বৃক্ষ জাতিকে শাসন করাতে চায়, তাহলে বিশেষ কিছু কাজ করতে হবে ওকে। তোমার আর নিজের হাত কাটতে হবে ওকে। তারপর তোমার শিরায় মিশিয়ে দিতে হবে ওর রক্ত। একই সঙ্গে ওর শিরায় মেশাবে তোমার রক্ত। তারপরই কেবল আমাদের শিশির পাত্রে দেখতে পাবে তুমি। কিন্তু এর ফলে যতদিন বাঁচবে এডোর ইচ্ছের দাস হয়ে রইবে তুমি। তাই যদি হয় তো বলবো আমাদের কারোরই বেশি দিন বাঁচা হবে না, বলল রাসেল। সেই রাতে খুবই ক্লান্ত বোধ করলো রাসেল। অথচ সারাদিনে কোনো কাজই ওকে করতে হয় না। এটা চিন্তা করেই বরং বেশি অবাক হলো ও। ঘুম ভেঙে উঠে বসে আছে এমন সময় দেখল ছোট একটা ড্রাম হাতে গুহা থেকে বের হয়ে যাচ্ছে নায়া। তাড়াতাড়ি নইকে জাগিয়ে তুলল ও। তারপর নায়ার পিছু নিল দুজনে। রাসেলের সন্দেহ অভয়াচমের আশ্রয় ছেড়ে বোধহয় চলে যাচ্ছে সে, কিন্তু না, ওর সন্দেহ অমূলক। তবে দারুণ কষ্টতে দেখা পেল ওরা। অভয়াশ্রমের বিশাল উঁচু দেয়ালের গা থেকে ঝুলে থাকা লতা ধরে ধরে বিড়ালের দক্ষতায় উপরে উঠে গেল নায়া। ওই জায়গায় দেয়ালের উচ্চতা 50-60 ফুট তো হবেই। উপরে উঠে দেয়ালের কিনারায় পা ঝুলিয়ে বসল নায়া। তারপর বাজাতে শুরু করলো হাতের ড্রামটা। 5টা বা 10টা আঘাত করছে এক তালে, আবার পরের 5 বা 10টা আঘাত করছে দ্রুততর তালে। র্যাসেল ধরেই নিল কোথাও কোনো সংবাদ পাঠাচ্ছে সে। একসময় থামলো না, নেমে এলো ঘোর নীরবতা। অটুট নীরবতায় ফাটল ধরাচ্ছে কেবল অদূরবর্তী বন থেকে ভেসে আসা গাছের ধসে পড়ার আওয়াজ। লম্বা একটা সময় নীরবতার পর বহু দূর থেকে যেন ভেসে এলো মৃদু ড্রাম বাজার আওয়াজ। নিঃসন্দেহে আওয়াজটা নায়াও শুনেছে। ওটা থেমে যাওয়ার পর নায়া তার ড্রামে একটা আঘাত করলো। র্যাসেল বুঝল নায়া জবাব দিল, শুনতে পেয়েছি। এরপর থেমে থেমে ড্রামের শব্দ আসতেই থাকলো। মাঝে বিরতি যেহেতু দিচ্ছে, তাই র্যাসেল অনুমান করলো ওপারের ড্রাম বাদকও কারো কাছ থেকে শুনে শুনে এদিকে কোনো একটা সংবাদ পাঠাচ্ছে। আকাশের ধূসর আভা ফুটতে শুরু করা পর্যন্ত এভাবে চলতেই থাকলো। আকাশের দিকে একবার তাকিয়ে নিচে নামার প্রস্তুতি নিল নায়া। সঙ্গে সঙ্গে ছুটে গুহায় চলে এলো রাসেলরা। শুয়ে ভান ধরল যেন ঘুমিয়ে রয়েছে, কিন্তু এত সহজে ভুলবার নয়। ওদের মাথার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে নায়া বলল, নাকি এত সহজে ধোকা দিতে পারবে? কাজেই মাথা তুলল রাসেল। আমাদের দেখে ফেলেছেন তাহলে? না, নিজ চোখে কাউকেই আমি দেখিনি। তবে তোমরা আমাকে অনুসরণ করেছ তা অনুভব করেছি। আর তোমরা যা বলাবলি করেছ তার সবই মনের কানে শুনেছি আমি। বলো দেখি ইনকো সাজানা, নতুন যাত্রার জন্য তুমি প্রস্তুত? হ্যাঁ মা, কিন্তু আপনার অসুবিধা না থাকলে আমাদের জানাবেন যে ড্রামের মাধ্যমে কি খবর জানলেন আপনি? সানন্দে জবাব, সানন্দে জানাবো। ভূতজাতির দাসদের কাছে কিছু হুকুম পাঠাচ্ছিলাম। ওরা এখন আমাকে বৃক্ষমাতা হিসেবেই জানে, তাই আমার কথা ওরা মানে। কুলুদের সর্দারকে হুকুম করেছি আমার বিশেষ একটা কাজে বাইরে লোক পাঠানোর জন্যে। কি কাজ মা? বললামই তো, কাজটা আমার, তোমার নয়। আরেকটা ব্যাপার, বুঝতে পারছি না আমি আর কয়দিন টিকব। তার আগেই সব কিছু ঠিকঠাক করতে হবে। এই পর্যন্ত বলে আর দ্বিতীয় কোনো কথা না বলে মাদুরে শুয়ে ঘুমিয়ে পড়ল না। পরে রাসেলকে আর কোনো সম্মোহন বা কোনো যাত্রায় পাঠায়নি না। রাসেলের পাগলামিও একদম চলে গেছে, কিন্তু তারপরও সাধারণ কোনো নারী নয় রাসেল। শারীরিকভাবে হেঁটে চলে বেড়ালেও শরীর ছেড়ে নানা জায়গায় ঘুরে বেড়ায় ওর মন। তবে এসবের বেশিরভাগ সম্বন্ধেই ওর কিছু মনে থাকে না। রাতে তো বটেই, এমনকি দিনেও এই ঘটনা ঘটে। তবে ওর কেবল এতটুকু মনে থাকে যে প্রতিদিন ওর আরও কাছে আসছে রিচার্ড। ব্যাপারটা নিজের ভেতর খুব ভালোভাবে অনুভব করছে রাসেল।
র্যাসেলের এই কর্মহীন উদ্যমহীন দিন দিনাতিপাতের মধ্যে রিচার্ডের কাছে আসতে থাকাটাই কেবল ওর আনন্দের উৎস। যদিও র্যাসেলের ধারণা এটা সেফ ওর স্বপ্ন, কিন্তু ওর ভিতর প্রশ্ন আগে এত অদ্ভুত স্বপ্ন কেন দেখে ও? আর স্বপ্নগুলোই বা ওকে এতটা উদ্বেলিত করে কেন? প্রতি সকালেই ঘুম থেকে জেগে কেনই বা ওর মনে হয় পুরো রাত ধরে হেঁটেছে? ওর মনে হতে থাকে ঝড় ঝঞ্ঝা হিমশীতল রাত বা উনুন সম উত্তপ্ত মরু পাড়ি দিয়ে এসেছে ও। কিন্তু কেন? কিভাবে? ব্যাহ্যত দেখা যাচ্ছে এসব অদৃশ্য কারণে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে ও। আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে র্যাসেলের মনে হচ্ছে প্রতি মুহূর্তেই ওর দিকে এগিয়ে আসছে রিচার্ড ড্যারিয়েন। এসব নিয়ে প্রশ্ন করলে কেবলই মাথা নাড়ে নায়া। হয় আসলেই কিছু জানে না, নয়তো না জানার ভান করে। তবে আচরণে মনে হয় আসলে মনে হয় আসল ঘটনা জানে কেবল অভয়াশ্রমের বোবাকালা মহিলারা। তারা র্যাসেলকে দেখিয়ে হাসাহাসি করে আর কয়েক মাথা এক হয়ে একটা শিশির পাত্রে তাকিয়ে কি যেন দেখতে থাকে। নই বা নায়া কিছুই জানে না। ব্যাপারটা আসলে ঠিক নয়, কারণ চোখের সামনেই ওরা দেখতে পাচ্ছে অযোগ্য জরাগ্রস্ত মানুষের মতো দিনে দিনে শুকিয়ে কাঠির মতো হয়ে যাচ্ছে র্যাসেল। এভাবে কেটে গেল 3 সপ্তাহ। এরপর হঠাৎ করেই একদিন নায়ার মনে হলো মনে মনে তার কাছে খবর পাঠিয়েছে এডো যে নায়ার সাথে কথা বলতে চায়। এবং পরদিন সত্যিই হাজির হলো এডো। সঙ্গে এনেছে কেবল হানাকে। গুহামুখে তাদের সাথে দেখা করলো নায়া। এডো বলল, বুড়ি শুকিয়ে পাণ্ডুর হয়ে গেছো, তবে ওতেই বেঁচে আছো দেখছি। লোকেরা তো ভাবছিল এতদিনে তুমি বোধহয় মৃত্যু গুহায় গিয়ে ঢুকেছ। তোমার সুস্থতার খবর কি তাদের জানাবো? রাগ চেপে রেখে নায়া বলল, শুকিয়েছি, ত্বক ফ্যাকাশে হয়ে গেছে, সে তো দেখতেই পাচ্ছ। আমার গায়ের হাড়গুলো এখন বাইরে থেকে দেখা যায়। শিরা ধমনীতে পর্যাপ্ত রক্ত বইছে না। এটাও ঠিক যে কিছুদিনের মধ্যেই আমাকে মৃত্যু গুহায় আশ্রয় নিতে যেতে হবে। সেই সাথে এটাও ঠিক বিষাক্ত ব্যাঙ এডো যে আমাদের জাতির হাজার হাজার লোকদের জ্ঞান ব্যবহার করে নিজেকে ধনী আর বড় করতে চাও তুমি। চাও একা এই জাতিকে শাসন করতে। তবে এখন বিশেষ কিছু কথা বলবো, সেগুলো শুনলে তোমার জন্যই ভালো। তাই অবশ্যই আমার কথা তুমি শুনবে। শুনছি, বলো। আমিও জানি এখনো তোমার ভেতর জ্ঞান আছে। মারা যাওয়ার আগে ওই জ্ঞানের ভাগ যতটা সম্ভব আমিও নিতে চাই। ভালো করে দেখো এডো, আমি একাই এখানে বসে দিন শুকিয়ে ফ্যাকাশে হচ্ছি না, আরও একজন হচ্ছে। বলে ইশারায় র্যাসেলকে দেখালো না। এডো বলল, তাই তো দেখছি। এই অশুভ জায়গা মেয়েটার ভেতর থেকেও জীবনী শক্তি শুষে নিচ্ছে। তবে আমার মনে হয় ওর আত্মাকে দূরে কোথাও পাঠিয়েছিলে তুমি। ওই যাত্রাও মানুষের প্রাণশক্তি কেড়ে নেয় হয়তো। তবে বেশি দেরি হওয়ার আগেই সশরীরে মেয়েটিকে নতুন জায়গায় পাঠাতে চাই আমি। কিন্তু ওকে বাধা দেওয়ার মতো একমাত্র মানুষ হচ্ছ তুমি এডো। আমরা জানি এক ভবঘুরের সাথে এই মেয়েটার মোলাকাত করাতে চাও তুমি। সেই রাতের ড্রামের শব্দ শুনে আর শিশির পাত্র দেখেই যা বোঝার আমরা বুঝে নিয়েছি। বেশ এডো, তুমি যদি সত্যিই জ্ঞানী হও তো মেয়েটাকে চলে যেতে দেবে তুমি? কেন দেব? ওকে যেতে দিলে আমার স্বপ্ন অধরা রয়ে যাবে। তোমার পর ওই হবে এখানকার রানী। এটা কেবল আমার নয়, জনতার ইচ্ছা। বামন রানী দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে গেছে তারা শাসকের আসনে, তাই নতুন মানুষ দেখতে চায়। উপরন্তু আমার রক্তের সাথে ওর রক্ত মিশলে ইতিহাসে ইতিহাসের যে কোনো বৃক্ষমাতার চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়ে উঠবে ও, কারণ এখনও কুমারীও। আর যে কারো চেয়ে বিশুদ্ধ তার আত্মা।
না, ওকে আমি যেতে দেব না। আমার সাথে না গেলে এই পবিত্র জায়গার বাইরে পা দেওয়া মাত্রই ওকে হত্যা করা হবে। তারপর যেখানে ইচ্ছা গিয়ে যার সাথে ইচ্ছা তার সাথে মিশতে পারবে ওর আত্মা। মাথা খারাপ হয়ে গেছে তোমার, এডো। বোকামি করছো। লোভে অহংকারে অন্ধ হয়ে গেছো তুমি। মেয়েটাকে চলে যেতে দাও। ভিক্ষুমাতা হিসেবে অন্য কাউকে বেছে নাও। এমনকি নয়ীকেও নিতে পারো, বলল মায়া। নয়ী তো তোমারই ছায়া। যাদের তুমি পছন্দ করো ও তাদের পছন্দ করে। সুতরাং যাদের তুমি অপছন্দ করো তাদের অপছন্দই করবে ও। কারণ নয়ী তোমারই ভাতিজি। না, ওই দো আশশালা মেয়ে আমাদের রানী হবে না। রানী হলে ইনকো সাজানাই হবে, অন্য কেউ নয়। একটু ঝুঁকে এলো মায়া, সরাসরি এডোর চোখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে বলল, তাহলে এডো, জেনে রাখো, ভূত জাতি তার শেষ রানী দেখে ফেলেছে। গর্ধব, তুমি চেনো না, এমন অনেকে চাইছে ওকে। তারা তাদের শক্তি লুকিয়ে রাখছে। তুমি তাদের চেনো না, কিন্তু আমি চিনি। ওকে পাওয়ার জন্য আমাদের জাতিকে ধ্বংস করতেও প্রস্তুত তারা। যাক, তোমার যা ইচ্ছা করো। আর হ্যাঁ, ওই বেচারির হয়ে আজ আমি কথা বলিনি। বলেছি আমাদের প্রাচীন ভূত জাতির মানুষদের হয়ে। কারণ তাদের অন্ত ঘনিয়ে আসছে। জাল বুনছো বুনো, কিন্তু মনে রেখো, তোমার জালে তুমিই ফাঁসবে। শুনে রাখো এডো, তোমার মৃত্যু হবে যে কারো চেয়ে অনেক বেশি লাল রক্তাক্ত। এখন বিদায় হও অন্য জগতে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য। যেদিন আমার খোঁজ করবে সেদিনের আগে আর তোমাকে দেখতে চাই না। আমার কাছে একটা পাতা থাকা পর্যন্ত আমি মৃত্যু গুহায় পা রাখব না। আর তোমার লোকদের বলো তাদের সাবেক বৃক্ষমাতা মারা গেছে। তাদেরও সময় ঘনিয়ে আসছে, তারাও প্রস্তুতি নিক। মুখ খুলতে চাইল এডো, কিন্তু নায়ার চোখে আগুন দেখে আসলেই ভয় পেয়েছে সে। এডো আর হানা পরস্পরকে দেখল একবার, তারপর কথা না বাড়িয়ে উঠে গেল দুই পুরোহিত। 23 অসচেতনতার ঘোর কেটেছে, সচেতন হচ্ছে রিচার্ড। ওর মনে পড়ল যে ঘরে ওকে বন্দি করে রাখা হয়েছিল সেখানেই খাওয়ার জন্য দুধ দেয়া হয়েছিল ওকে। সেটা ও খেয়েও ছিল। খাওয়ার সাথেই ওর সমগ্র অস্তিত্ব গ্রাস করে অদ্ভুত এক শীতল অনুভূতি। তারপর আর কিছুই বলতে পারবে না ও। এই ঘটনার বহু সময় পার হওয়ার পর অত্যন্ত ধীরে ধীরে রিচার্ডের সচেতনতা ফিরতে শুরু করলো। যখন হুঁশ ফিরে পেল, দেখল কাফরি ধাঁচে বানানো ছোট্ট এক কুটিরে শুয়ে আছে ও। ঘরে ও নিজে ছাড়া আরও আছে আরেকজন কাফরি মহিলা। মহিলাটিকে ও জিজ্ঞেস করলো, কে তুমি? আমার নাম মামি, বলল মহিলাটি। মামি, মামি, দাঁড়াও দাঁড়াও, নামটা আমার পরিচিত। আচ্ছা, তুমি কি ইবু বেসির স্ত্রীদের একজন? বেড়ার ফুটো দিয়ে আমার সাথে কি তুমিই কথা বলেছিলে? বলতে 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 আগ্রহের আতিশয্যে শোয়া থেকে উঠতে যাচ্ছিল রিচার্ড, কিন্তু দুর্বলতার কারণে পারল না, পড়ে গেল। মামি বলছে, হ্যাঁ সর্দার, ইবু বেসির স্ত্রী ছিলাম আমি। ছিলাম মানে? ইবু বেসি কোথায়? মারা গেছে সর্দার। মাফুটিতে ভয়ানক আগুন লেগেছিল, সেই আগুনে পুড়ে মারা গেছে ইবু বেসি। মাফুটি নেই? ইনকো সাজানা তাহলে কোথায়? তাড়াতাড়ি বলো, আর্তনাদ করে বলল রিচার্ড। তিনিও নেই সর্দার। তার ক্রাল যখন আগুন লাগে তখনও ওখানেই ছিলেন ইনকো সাজানা। ক্রালের ছাদে উঠেছিলেন তিনি, কিন্তু তারপর থেকে আর কোথাও তাকে দেখা যায়নি। ঈশ্বর, আমি তাহলে আর একা বেঁচে থেকে কি করব? বলে বিছানায় আছড়ে পড়ল রিচার্ড। ওভাবে বিছানায় পড়ে রইল পরের 3 দিন। তবে মরল না ও, কারণ বয়সে তরুণ হওয়ায় ওর শরীর আর মন দুটোরই সহ্য ক্ষমতা খুব বেশি।
ধীরে ধীরে শক্তিও ফিরতে শুরু করলো। তারপরে শুনল দুঃখজনক কাহিনীর অজানা অংশ। জানলো ডিনগানের প্রতিশোধের ভয়ে মাপুটির লোকেরা ঘরদোর ফেলে পালায়, আর যাদের দায়িত্ব ছিল রিচার্ডের দেখাশোনা করা তারাও ভয়ে পালিয়ে যায়। মৃত ভেবে সাথে নেয় ওকে, নয়তো ওদের অপকর্মের প্রমাণ থেকে যাবে। মূলত সেটাই ছিল ওদের আসল ভয়। ইবু বেশি আর হাঁটতে চলতে অক্ষম এমন দুই একজন ছাড়া কেউই আর মাপুটিতে থাকেনি। মাপুটিতে কিভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুন জুলুরাও লাগিয়ে থাকতে পারে, আবার বজ্ররূপে নেমে আসা স্বর্গের প্রতিশোধও আগুন জেলে থাকতে পারে আগুন জ্বলে থাকতে পারে। আসল ঘটনা কি কেউ জানে না। ওই আগুনে ঝলসেই মারা গেছে ইবু বেশি। ইনকো ছাদানাও একই আগুনে মরেছে বলে সবাই ধারণা করে। মাফুটি থেকে পালানো সাধারণ লোকজন রাত দিন যতটা জোরে সম্ভব ছুটে পালিয়ে চলে এসেছে কোথলাম্বা পাহাড় চেরনির কাছে। শেষে আশ্রয় নিয়েছে এখানে। জায়গাটা ভীষণ দুর্গম। টাকার হাতে অত্যাচারিত লোকজন প্রথম এখানে আশ্রয় নিয়েছিল, পরে চলে গেছে ওরা। বর্তমানের মাফুটি থেকে পলাতকরা ভেবেছে ডিনগানের সৈন্যরা হয়তো এত দূরে ওদেরকে ধাওয়া করে আসবে না, তাই এখানেই আশ্রয় নিয়েছে মাফুটিবাসীরাও। সৌভাগ্যবশত পথে ওরা গবাদি পশু হারায়নি বললেই চলে, এবং শেষ পর্যন্ত এখানেই বসতি করেছে ওরা, এবং উর্বরা জমি পেয়ে যাওয়ায় মিলির ক্ষেতও করেছে। আরও কদিনের বিশ্রামের পর হামাগুড়ি দিয়ে ক্রালের বাইরে আসার শক্তি পেল রিচার্ড। বাইরে এসে দেখল মামির কথা সত্য। আসলে এই প্রাকৃতিক এক দুর্গের ভেতর আশ্রয় নিয়েছে ওরা। জায়গাটা টেবল টপের মতো উঁচু মালভূমি, এবং এখানে আসার একমাত্র উপায় হচ্ছে সরু একটা খাড়াই বেয়ে ওঠা একটা পথ। মালভূমিতে বসবাসকারী লোকজন আন্তরিকতার সাথে স্বাগত জানালো ওকে, এতটাই আন্তরিক যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে রিচার্ড। ওদের সাথে কথা বলল ও, জানলো অনেক জুলুর সাথে সাথে ওই আগুনের ভেতর আসলেই হারিয়ে গেছে র্যাসেল। ভগ্ন হৃদয়ে ক্রালে ফিরে এলো রিচার্ড। সবারই হারিয়ে একা বেঁচে আছে ও। ওর মনে হচ্ছে এভাবে বেঁচে থাকার চেয়ে মারা গেলেও ভালো হতো, কিন্তু মরল না রিচার্ড। উল্টো দিনে দিনে শক্তি ফিরে পেল ও। একসময় যাত্রা করার মতো শক্তিও পেয়ে গেল। সর্দারের কাছে গিয়ে বলল যে এবার বের হতে চায় সে। কেপ কলোনিতে ফিরে যাবে, কিন্তু সর্দারের মত ভিন্ন। তার ধারণা এখান থেকে বের হয়েই আসল খবর বের করার জন্য ও চলে যাবে জুলুল্যান্ডে। কিন্তু জুলুরা যদি পলাতক মাফুটিবাসীদের ট্র্যাক করে এদিকে চলে আসে আর সাদা সর্দার ডরিওকে এখানে না পায়, তাহলে তাদের সবাইকে শুলে চড়াবে। কারণ সর্দার খুব ভালো করেই জানে ডিনগান আর টাম্বুসা যে শপথ করেছে তা তারা পূরণ করবেই। উপরন্তু ডরিওর মাথার উপর ছায়া হয়ে আছে ইনকো সাদানার দেয়া নিরাপত্তা। কাজেই রিচার্ডকে সে কোথাও যাবার অনুমতি দিতে পারে না। ওদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো রিচার্ড, বৃথা চেষ্টা। শেষ পর্যন্ত ওদের উপহাস করে ফিরে এলো রিচার্ড। মনে মনে পরিকল্পনা করতে থাকলো কিভাবে পালানো যায়। পালানোর উদ্দেশ্য এক গভীর রাতে বেরো পালানোর উদ্দেশ্যে এক গভীর রাতে বেরো হলো ও, কিন্তু মালভূমি থেকে বেরোবার সরু মুখে ধরা পড়ে গেল। পরদিন সকালে গ্রামের সর্দার এসে ওকে বলল যে কেবল ওদের মৃতদেহের উপর দিয়েই এখান থেকে পালাতে পারবে রিচার্ড। এরপর থেকে সরু পথটার উপর তো বটেই, রিচার্ডের উপরও শুরু হলো রাত দিন নজরদারি। এর দিন কয়েক পর সর্দার এলো রিচার্ডের কাছে। একটা প্রস্তাব নিয়ে এসেছে। সর্দার বলল যে রিচার্ড যেহেতু সাদা মানুষ, অবশ্যই কালোদের চেয়ে জ্ঞানী সে, তাই মালভূমির বাসিন্দাদের সর্দারের পদ গ্রহণ করুক সে, সাথে গ্রহণ করুক ইবু বেসির স্ত্রীদেরও। এই এলাকার
নিরাপত্তা বিধানের দায়িত্ব নিক। তবে একটাই শর্ত যে এখান থেকে পালাবার চেষ্টা করবে না ও। প্রস্তাবটা গ্রহণ বা বর্জন কিছুই করল না রিচার্ড। অবশ্য ইসমাইলের স্ত্রীদের গ্রহণ করার কথা এমনকি ভেবেও দেখেনি, সাথে সাথে বাতিল করে দিয়েছে। কিন্তু এখানে ওর কোনো কাজ নেই। সেফ সেই কারণে অযথা বসে না থেকে মালভূমির নিরাপত্তা বৃদ্ধি করার কাজ ধরল ও। অবশ্য ইবু বসির স্ত্রীরা ওর কাছে ঘেঁষার চেষ্টা করলেও ওদেরকে পাত্তা দিল না রিচার্ড। এতে ওরা আহত হলো খানিক। লোকেরাও অল্প বিস্তর হাসাহাসি করল, কিন্তু ওসব পাত্তাও দিল না রিচার্ড। এভাবেই পরের কয়েকটা লম্বা সপ্তাহ সর্দারি করে কাটালো রিচার্ড। দিনের বেলায় কাফিরদের ঝগড়া বিবাদ মেটানো, ফসল ফলানোর তদারকি, ঘর বানানো, নিরাপত্তার নিরাপত্তা দেয়াল তোলা, বিচার আচার করা ইত্যাদি করে কাটালো। কিন্তু রাত হলেই একা হয়ে পড়ে ও। তখন কোনো কাজ থাকে না। ফলে মনে চলে আসে র্যাসেলের চিন্তা। শোকে কাতর হয়ে ওঠে ওর মন। অস্থির হয়ে ভাবে ওকে একা ফেলে চলে গেছে র্যাসেল। এমনই এক রাতে র্যাসেলকে স্বপ্নে দেখল রিচার্ড। তবে পরদিন সকাল হতেই আর 10টা স্বপ্নের মতো এটাও মিলিয়ে গেল। কিন্তু রিচার্ডের অস্থিরতা কাটল না। পরের রাতে আবার একই স্বপ্ন দেখল। এবার র্যাসেলও ওকে বলতে শুনল, অনেক কষ্ট সয়েছি রিচার্ড, কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি তোমাকে। চোখ খোলো, আমাকে দেখতে পাবে। চোখ খুলল রিচার্ড। কি আশ্চর্য! সত্যি চোখের সামনে দেখতে পেল সোনালি চুলের ফ্রেমে র্যাসেলের মিষ্টি চেহারাটা। যদিও তা ছিল মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু রিচার্ড হলপ করে বলতে পারবে র্যাসেলের মুখ দেখেছে ও। এই ঘটনার পর থেকে র্যাসেলের উপস্থিতির অনুভূতি এক মুহূর্তের জন্য ওকে ছেড়ে যায়নি। নিজের পাশে সবসময় ওর অদৃশ্য উপস্থিতি অনুভব করছে রিচার্ড। যেন র্যাসেলের নিঃশ্বাসে উত্তাপটাও অনুভব করতে পারছে ও। আর ঘুমের মধ্যে রিচার্ড প্রতি রাতেই স্বপ্নে দেখে র্যাসেল বলছে, এসো রিচার্ড, চলে এসো, তোমাকে যে খুব দরকার আমার। আমি তোমাকে পথ দেখাবো, চলে এসো। ঠিক এই জায়গায় এসে প্রতিবার রিচার্ডের ঘুম ভেঙে যায়। মনে পড়ে র্যাসেল মৃত। গুমড়ে ওঠে ও। মনে হতে থাকে রিচার্ডকে মৃতদের দেশে যেতে ডাকছে র্যাসেল। কিন্তু এরপর থেকে রিচার্ডের পা উত্তর ছাড়া আর কোনো দিকেই সরতে চায় না। কেবল উত্তরে চলে যায় সে, যদিও কয়েক গজ এগিয়ে আর যেতে পারে না। উঠানের সীমার মধ্যে বসে পড়তে বাধ্য হয় ও। এক বিকেলে ঘুমোতে গেল রিচার্ড। তখনই স্বপ্নে দেখল র্যাসেল বলছে, প্রিয়, আমার কথা কি তুমি শুনবে না? খুব শীঘ্রই আমার আর ক্ষমতা থাকবে না। তখন আর আমাকে খুঁজে পাবে না তুমি। ওঠো, বেশি দেরি হওয়ার আগেই রওনা হও। আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে আসব। ঘুম ভেঙে গেল। রিচার্ড ভাবছে, এসব কি পাগলামির লক্ষণ হতে পারে, কিন্তু তবুও এই পাগলামিটা আমি করব। রওনা হব। সুদূর উত্তরের কোথাও হয়তো পাবো র্যাসেলের মৃতদেহটা, তবুও যাব। অন্তত ওর পাশের কবরে শুতে তো পারবো। এখান থেকে বের হতে চাইলে কাফরিরা বাধা দেবে, মেরেও ফেলতে পারে। বেশ, মারলে মরব, তবু উত্তর দিকে মুখ করেই মরব। ওদিক থেকেই আমাকে ডাকছে র্যাসেল। উঠে ছাগলের চামড়ার আলখেল্লায় নিজেকে মুড়ে নিল রিচার্ড। ব্যাগে নিল শুকনো মাংস আর ভুট্টা, আর চামড়ার একটা মশকে নিল পানি। হাতে লাঠি, কোমরে বড় ছোরা, আর বাড়তি অস্ত্র হিসেবে নিল চওড়া ফলার একটা বর্ষা। আত্মবিশ্বাসী পদক্ষেপে উত্তরে সরু পথটার দিকে পা বাড়ালো ও। এবং অবাক কাণ্ড, সাথে সাথেই রিচার্ডের মনে হলো সমস্ত অস্থিরতা কাটিয়ে উঠেছে। ওর একবার মনে হলো বটে যে হয়তো নিশ্চিত অন্তের দিকে এগিয়ে চলেছে ও, কিন্তু পর মুহূর্তেই মনে বিশ্বাস ফিরে এলো। মনে হলো মরলেই বাকি, আমার তো হারাবার কিছু নেই। কোনো লুকোছাপা না করে দীর্ঘ পদক্ষেপে সরাসরি এগিয়ে গেল মালভূমির
মালভূমিতে প্রবেশের সরু মুখটার দিকে। পাথরের পেছন থেকে প্রহরী বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন লর্ড ডরিও? আপনি তো জানেন আপনাকে এই পথ পাড়ি দিতে দেয়া হবে না। উত্তরে যাব, একটা আত্মার ডাকছে আমায়। জীবিত বা মৃত আমি যাবই, বলে গোয়ারের মতো ঘাড় বাঁকা করে দাঁড়িয়েই রইল রিচার্ড। ভূতের কথা শুনে ভয় পেলেও প্রহরী লোকটা তার সঙ্গীদের বলল, কোনো ভূতের কথা আমি জানি না, তবে আপনাকে যেতে দেয়া যাবে না। ধরো তাকে, পারলে কোনো ক্ষতি না করে ঘরে ফিরিয়ে নিয়ে যাও। পাথরের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে এলো কয়েকজন মানুষ। ঘিরে ফেলতে চাইল ওকে, কিন্তু হঠাৎ কি যেন হলো ওদের। চাঁদের আলোয় রিচার্ড দেখল নিখাদ আতঙ্ক ফুটে উঠল ওদের চেহারায়। মাটিতে পড়ে গেল ওরা, পাথরের পেছনে মুখ লুকালো। কি হলো রিচার্ড বলতে পারবে না, পরোয়া করে না। ওদের পার হয়ে সরু পথটা বেয়ে নিচের সমতলে নেমে এলো ও। সারা রাত ধরে উত্তর দিকে মুখ করে হেঁটে চলল। সময় সময় পেছন ফিরে তাকালো, বুঝতে চাইল কেউ অনুসরণ করে আসছে কিনা। না, কোনো অনুসরণকারী নেই, কোথাও কেউ নেই। স্বপ্ন অনুসরণ করে মোহগ্রস্তের মতো এগিয়ে চলেছে একা রিচার্ড। পথ চেনা নেই, কিন্তু একটা পদক্ষেপেও ওর সন্দেহ হয়নি যে ভুল পথে এগোচ্ছে। যেন কোথায় যেতে হবে সেটা ওর আগে থেকেই জানা আছে। সাথে আনা খাবার রাতেই শেষ করে ফেলল ও। সকালে দেখা হলো একদল কাফির সাথে। ওরা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে রিচার্ড। স্পষ্ট জবাব না দিয়ে বলল, স্বপ্ন অনুসরণ করছে ও। ওকে পবিত্র জুলু বিশ্বাস মতে উন্মাদ মাত্রই পবিত্র ভেবে ছুটে পালালো ওরা। যদিও কিছুক্ষণ পরেই কয়েকজন ফিরে এসে ওর পথের উপর কিছু খাবার রেখে গেল। খুশি মনে খাবারটুকু তুলে নিল রিচার্ড, তারপর আবার আগের পথ ধরল। একসময় মাফুটিতে পৌঁছে গেল রিচার্ড। দেখল আগুনে পোড়া মাফুটির ধ্বংসাবশেষ। এখানে ওখানে ছাইয়ের মধ্যে পড়ে থাকা হাড়গোড় উল্টে পাল্টে দেখল। রাতটা ওখানেই কাটালো। ভাবল যাত্রা শেষ। এখানে র্যাসেলের মৃতদেহের অবশিষ্টাংশের পাশে শুয়েই মৃত্যুবরণ করবে। কিন্তু সকালে অনুভব করলো আগের চেয়েও জোরালোভাবে ওকে ডাকছে র্যাসেল। মাপুটির দেয়াল পেরিয়ে হাঁটতে হাঁটতে একসময় নদীর পাড়ে চলে এলো রিচার্ড। এই নদীটা একসাথে পার হয়েছিল ও আর র্যাসেল। তখন এটা ছিল ফুলে ফেপে থাকা প্রলয়ঙ্কারী এক নদী, কিন্তু এখন তলানিতে চলে গেছে পানি। অনায়াসে নদীটা পার হয়ে গেল ও। পথে দেখা হলো জুলুল্যান্ডের অধিবাসীদের সাথে। ওরা যেন আগে থেকেই ওর আগমনের কথা জানতো, তাই অনেকে এসে জুটল ওকে এক নজর দেখতে। ওদের প্রশ্নের জবাবে রিচার্ড যখন বলল যে স্বপ্ন অনুসরণ করছে ও, তখন মন্ত্রগ্রস্ত বলতে বলতে ছুটে পালালো তারা। অবশ্য ওর জন্য খাবার পাঠাতে ভুল করলো না জুলুরা। এদিকে এগিয়ে চলল রিচার্ড। প্রতি রাতেই দেখল ওর জন্য প্রস্তুত হয়ে আছে একটা ঘর আর পর্যাপ্ত খাবার। এভাবে এক সন্ধ্যায় রিচার্ড পৌঁছে গেল জুলু টাউন ওমগুন গন্ধলবুতে। হাজার হাজার লোক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে, কিন্তু কোনো প্রশ্ন করল না কেউ। এক জুলু ক্যাপ্টেন হাত তুলে একটা ক্রাল দেখিয়ে দিল রিচার্ডকে। বিনা প্রশ্নে সেই ক্রালে ঢুকে গেল ও। খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়ল। পরদিন সূর্যোদয়ের সময় ঘুম ভাঙল ওর। আবার নিজের পথে রওনা হলো রিচার্ড, কিন্তু আজ দলবল নিয়ে ওর পথের উপর বসে আছে স্বয়ং রাজা ডিনগান। অবশ্য ওদের দিকে রিচার্ডের নজর নেই। আপন গতিতে চলতে শুরু করলো। ওর পথ আটকালো এক জুলু, একটা হাত পোড়া তার। বলা বাহুল্য লোকটি হলো মোপো। কে আপনি? এই দেশে আপনার কি কাজ? প্রশ্ন করল মোপো। আমার নাম রিচার্ড ড্যারিয়েন। এদেশে আমার কোনো কাজ নেই, উত্তরে যাচ্ছি আমি। আমায় দেরি করিয়ে দিও না। আমরা জানি আপনি লর্ড ডরিও। ইনকো সাজানার ছায়া আছে আপনার উপর, সাদা শয়তান। ইবুবেসি তো মাফুটিতে আপনাকে মেরে ফেলেছিল। তাহলে আপনার ভূত কেন এখানে হেঁটে চলে বেড়াচ্ছে?
আমি ভূত না, মানুষ। জীবিত বা মৃত কিছুই জানি না। শুধু জানি উত্তরে যাচ্ছি আমি। আমায় দেরি করিয়ে দিও না সর্দার। উত্তরে কি খুঁজতে যাচ্ছেন লর্ড ডোরিও? স্বপ্ন খুঁজতে যাচ্ছি। আমায় পথ দেখিয়ে নিয়ে চলেছে এক আত্মা, কিন্তু হাত পোড়া মানুষ। তাকে কি তুমি দেখতে পাচ্ছ না? স্বীকৃতি করল মোপো। স্বপ্ন খুঁজতে উত্তরের পথে যাচ্ছে। স্বপ্নটা কেমন সাদা সর্দার? এসো দাঁড়াও আমার পাশে, নিজেই দেখতে পাবে। অবশ্য যদি আত্মা দেখার চোখ তোমার থাকে। এসে দাঁড়ালো মোপে। সাথে সাথে তার হাঁটু কাঁপতে শুরু করলো। বলল, তার চেহারা আমি দেখতে পাচ্ছি সাদা সর্দার। তাকে আমি ভালো করেই চিনি।